স্বাধীনতার পর ৭০ এবং ৮০ দশকে বাংলাদেশে নারী আন্দোলন আরও গোছানো এবং প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে। কবি সুফিয়া কামালের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ। বিংশ শতাব্দীর শুরুতে বাঙালি মুসলিম নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল তা আজ কল্পনা করাও কঠিন। তখন মেয়েদের ঘরের বাইরে যাওয়া তো দূরের কথা, পড়াশোনা করাও পাপ মনে করা হতো। বাংলাদেশে নারীবাদ শব্দটি কোনো কঠিন তাত্ত্বিক আলোচনার বিষয় নয়। এটি মূলত এদেশের নারীদের টিকে থাকার, নিজের পায়ে দাঁড়ানোর এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার এক বাস্তব জীবনের লড়াই। ব্রিটিশ আমল থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আর আজকের ডিজিটাল যুগ, প্রতিটি বাক্যেই রয়েছে আমাদের নারীদের সাহসের গল্প। এই দীর্ঘ আন্দোলন কোনো একক ঘটনার মধ্য দিয়ে আসেনি, বরং সময়ের সাথে সাথে ধাপে ধাপে বিকশিত হয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে বাঙালি মুসলিম নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল তা আজ কল্পনা করাও কঠিন। তখন মেয়েদের ঘরের বাইরে যাওয়া তো দূরের কথা, পড়াশোনা করাও পাপ মনে করা হতো। সেই অন্ধকার সময়ে আলোর মশাল নিয়ে এগিয়ে আসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মেয়েদের বন্দিদশা থেকে মুক্তির একমাত্র উপায় হলো শিক্ষা। তিনি শুধু সুলতানার স্বপ্ন বা পদ্মরাগ এই বই লিখে নারীদের ঘুম ভাঙাতে চাননি, বরং বাস্তব জীবনেও লড়াই করেছেন। তিনি যখন মেয়েদের জন্য স্কুল খোলেন, তখন রক্ষণশীল সমাজের বাধা উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে বাবা মাকে বুঝিয়ে ছাত্রী সংগ্রহ করতেন। তার এই অক্লান্ত পরিশ্রম ও জেদের কারণে আজ এদেশের কোটি কোটি মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং নারী শিক্ষার মূল ভিত্তি স্থাপিত হয়েছে। পরবর্তীতে পাকিস্তান আমলে দেশের প্রতিটি বড় রাজনৈতিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৯-এর গণ অভ্যুত্থানে নারীরা রাজপথে নেমে এসেছিলেন। একইভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল অনন্য ও বহুমুখী। নারীরা শুধু যুদ্ধের শিকারী হননি, বরং কাকন বিবি বা তারামন বিবির মতো অনেকে সরাসরি অস্ত্র হাতে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। আর লাখো লাখো নারী নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের বাড়িতে লুকিয়ে রেখেছেন, খাবার জুগিয়েছেন, তথ্য পাচার করেছেন এবং আহতদের সেবা করেছেন। স্বাধীনতার পর এই বীরাঙ্গনা ও নারী মুক্তিযোদ্ধাদের অবদান সমাজে নারীদের মর্যাদা এবং অবস্থান নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেয়। স্বাধীনতার পর ৭০ এবং ৮০ দশকে বাংলাদেশে নারী আন্দোলন আরও গোছানো এবং প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে। কবি সুফিয়া কামালের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ। এই সংগঠনটি বাল্যবিয়ে, যৌতুক প্রথা উচ্ছেদ এবং নারীদের আইনি অধিকারের জন্য দেশব্যাপী আন্দোলন শুরু করে। একই সময়ে নারীপক্ষের মতো প্রগতিশীল সংগঠনগুলো নারীর নিজের শরীরের ওপর নিজের অধিকার এবং জেন্ডার সমতার দাবি তোলে। এই আন্দোলনের পাশাপাশি বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সবচেয়ে বড় রূপান্তরটি আসে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে। ঘরের চার দেয়ালে বন্দী থাকা নারীরা একসময় বুঝতে পারেন অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া প্রকৃত মুক্তি অসম্ভব। ফলে নারীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে দলে দলে কর্মক্ষেত্রে প্রবেশ করতে শুরু করেন। সরকারি বেসরকারি চাকরি, ব্যাংকিং খাত, শিক্ষকতা থেকে শুরু করে প্রশাসন ও বিচার বিভাগের উচ্চ পদে নারীরা নিজেদের মেধার সাক্ষ্য রাখতে শুরু করেন। এই অর্থনৈতিক স্বাবলম্বিতা পরিবার ও সমাজে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মতামতের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। আজকের বাংলাদেশে নারীদের অবস্থা আগের চেয়ে অনেক বদলে গিয়েছে। শিক্ষাক্ষেত্রে নারীরা এখন অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তৈরি পোশাক শিল্প বা গার্মেন্টস খাত। এই খাতে কাজ করা লাখো লাখো শ্রমিকদের সিংহভাগই নারী। গ্রাম থেকে আসা এই সাধারণ নারীরা আজ নিজের উপার্জনের টাকা দিয়ে নিজের পরিবার চালাচ্ছেন, ভাই বোনের পড়াশোনার খরচ যোগাচ্ছেন এবং দেশের জিডিপিতে সরাসরি অবদান রাখছেন। এর পাশাপাশি আধুনিক যুগে এসে নারীরা আর কেবল চাকুরিজীবী নন, বরং তারা উদ্যোক্তা হয়ে উঠেছেন। দেশের ই-কমার্স বা
বুটিক শিল্পে নারীদের অংশগ্রহণ আজ অর্থনীতিতে এক নতুন বিপ্লবের সৃষ্টি করেছে। বর্তমান যুগে এই নারী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। নতুন প্রজন্মের তরুণীরা এখন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বৈশ্বিক আন্দোলনের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। বিশ্বজুড়ে চলা বৈষম্য ও হয়রানি বিরোধী বিভিন্ন ক্যাম্পেইনের প্রভাব বাংলাদেশেও ব্যাপকভাবে পড়ছে। কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে বা সামাজিক মাধ্যমে নারীরা এখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে চুপ না থেকে ডিজিটাল উপায়ে সহজেই সোচ্চার হতে পারছেন, যা দ্রুত সমাজকে সচেতন করছে। এসব অর্জনের পরও বাংলাদেশের নারীদের সামনে এখনো অনেক বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো জেন্ডার ভিত্তিক সহিংসতা। আজও বাংলাদেশে পারিবারিক নির্যাতন, কর্মক্ষেত্রে অসমতা এবং সাইবার বুলিং বা ইন্টারনেটে হেনস্থার হার অনেক বেশি। এছাড়া আইনি ক্ষেত্রেও কিছু বড় বড় বৈষম্য রয়ে গেছে, যেমন বিয়ে, ডিভোর্স এবং পারিবারিক সম্পত্তি অধিকারের ক্ষেত্রে নারীরা এখনো পুরুষের সমান সুযোগ পান না। বাবার বা স্বামীর সম্পত্তিতে নারীদের অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। এর পাশাপাশি সমাজ এখনো নারীর পোশাক, চলাফেরা ও ব্যক্তিগত স্বাধীনতাকে নানান নিয়মের বেড়াজালে বেঁধে রাখতে চায়। বেগম রোকেয়ার শিক্ষার লড়াই থেকে শুরু করে আজকের স্বাবলম্বী নারীর অর্থনৈতিক মুক্তি কিংবা তরুণ প্রজন্মের ডিজিটাল প্রতিবাদ সবই বাংলাদেশের নারী আন্দোলনের এক একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশ শিক্ষা ও অর্থনীতিতে অনেক দূর এগিয়েছে সত্য, তবে প্রকৃত সমতা এখনো অনেক দূরে। যেদিন আমাদের আইন ও বিচার ব্যবস্থা আরও কঠোর ও কার্যকর হবে এবং সমাজের প্রতিটি মানুষ নারীকে কেবল নারী না ভেবে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সম্মান করতে শিখবে, সেদিনই বাংলাদেশে নারী আন্দোলনের আসল লক্ষ্য পূরণ হবে। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।